স্পষ্টত বলেন যে জুলাই সনদ নিয়ে যে আলাপচারিতা আমরা দীর্ঘ মাস ধরে দেখেছি, যে অনেকগুলো মাস বসেই আলোচনা হয়েছে এবং সেটা নিয়ে নানান পক্ষ যখন একমতে আসতে পারলো না, নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু গণভোটে আবার সবাই গিয়েছে, হ্যাঁ এর পক্ষে সবাই প্রচারণা চালিয়েছে যারা এখন সংসদে রয়েছে। কিন্তু সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তাদের মধ্যে এখন মতবিরোধ, যে কোনটা হবে, কবে থেকে হবে। তাহলে এই যে তাদের মতবিরোধ, সেটা জনগণকে ভোগাচ্ছে কিনা, তারা যা চেয়েছিল তা আসলে দৃশ্যমান হচ্ছে কিনা? শুনেন, জুলাই সনদের আমাদের যে শেখ হাসিনার পতনে যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের পুঞ্জীবিত ক্ষোভের কারণে। এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নয়, এটা একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল। নাম্বার ওয়ান, এই গণ আন্দোলনটাকে যারা ব্যবসা বানিয়ে এই জুলাই সনদ সংস্কার বিভিন্ন নাম দিয়ে যে কাজগুলো করেছিল, এই কাজগুলোর সঙ্গে জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, কোনো সম্পর্ক ছিল না। টিল নাও আমি এই টেলিভিশনে এত বড় বড় কথা এসে বলছি, আমিও জুলাই সনদের এ মাথা থেকে ও মাথা কী লেখা আছে আমি এখন পর্যন্ত আমার পড়া হয়নি। আমার জনমত, আমার ব্রেনটা আমার মধ্যে যেখানে আগ্রহ তৈরি করেনি, আমার বিশ্বাসজনক প্রিন্সেরও সেই জিনিসটা এখন পর্যন্ত সে বলতে পারবে না জুলাই সনদে কয়টা ধারা আছে, কি কি আছে, সে পুরো সময়টা ছিল এবং কয়টার সাথে সে কমপ্লাই করে, কি করে, ইত্যাদি ইত্যাদি কোনো কিছু সামনে দিছে, দেখছে, আলোচনা যেটা মনে হচ্ছে করা দরকার সে করে আসছে, কিন্তু এটা তাকে ইনফ্লুয়েন্স করেনি। যদি সনদ তাকে ইনফ্লুয়েন্স করতে, জুলাই সনদ, তার যে রাজনৈতিক ক্যারিয়ার বা তার মতো যারা আমরা আছি, আমরা পাগল হয়ে যেতাম এটার পক্ষে বা বিপক্ষে আলোচনা করার জন্য। আমরা এটার পক্ষেও আলোচনা করছি না, বিপক্ষ আলোচনা করছি না, কখনোই না। এর অর্থ যে এটা আমাদেরকে আকর্ষণ করেনি জুলাই সনদ, বোঝার চেষ্টা করেন। 3 নম্বর হলো, এই জুলাই সনদটা নিয়ে যখন বাড়াবাড়ি করা হচ্ছিল, তখন আমরা অনেকেই বলেছিলাম যে এই জুলাই সনদ বিএনপি এখন যে কাজ করছে এগুলো অভিনয় করছে, বিএনপি ধৈর্য ধারণ করছে শুধুমাত্র ক্ষমতা লাভের জন্য। ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে এই জুলাই সনদ বিএনপি মানবে না এবং বিএনপি ডলা দেবে, রীতিমতো ডলা দেবে। এই কথাগুলো আমরা একেবারে প্রথম দিন থেকে বলছি এবং শুধু বলছি যে এই আলিরিয়াস টালিরিয়াস যারা আছে তারা কেউ বাংলাদেশে থাকতে পারবে না। দেখেন সেই ঘটনাই ঘটেছে, এগুলো ফার্স্ট ঘটনা। এখন আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন হলো যে এখন এই জুলাই সনদ নিয়ে যা কিছু যেটা পরিণতি কি হতে পারে, খুব খারাপ হতে পারে। খুব খারাপ হতে পারে কি, যে রাজনীতিতে কমিটমেন্ট একটা বিরাট ব্যাপার। আপনি চিন্তা করেন যে পাকিস্তান ভেঙে গেছিল কেন? অর্থাৎ যে 70-এ যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের ফলাফলটা তারা মেনে নেয় নাই, এই তো মূল ঘটনা। কিন্তু ওই দিন পর্যন্ত তো পাকিস্তানের আমরা স্বায়ত্ত শাসন চেয়েছি, সব কিছু চেয়েছি, কিন্তু একটা মুক্তিযুদ্ধে যে টার্ন নিল, নতুন একটা যুদ্ধ তৈরি হয়ে গেল, এর কারণ হলো যে রাজনীতির যে কমিটমেন্টটা ছিল ইয়াহিয়া খানের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, সেই কমিটমেন্টটা ফুলফিল করা হয়নি। তো এখানে বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা কমিটমেন্ট ছিল। সেই কমিটমেন্টে সবাই অ্যাগ্রি করেছে। কমিটমেন্টের 3টা ফরমেশন ছিল, একটা হলো পর্দার আড়ালে, আর একটা হলো পর্দার বাইরে, আরেকটা হলো দেশের ভিতরে, আর একটা হলো দেশের বাইরে। তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে যে ক্লোজ ডোর বৈঠকটা হয়েছে, টিল নাও আমরা কেউ জানি না যে এখানে কি গোপন সমঝোতা হয়েছে। নাইদার ডক্টর মোহাম্মদ ইউনূস, নাইদার জনাব তারেক রহমান এখন পর্যন্ত বলেননি। কিন্তু ওখানে এমন কিছু হয়েছে, আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন থেকে ফিরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছেন। তিনি 5 বছর থাকার যে চিন্তা করেছিলেন, 50 বছর থাকার চিন্তা করছেন, সেখান থেকে ফিরে আসছেন। তিনি এনসিপিকে নিয়ে স্বপ্ন দেখেছেন, জামাতকে নিয়ে স্বপ্ন দেখেছেন, জামাত প্রধান দল হবে, এনসিপি বিরোধী দল হবে, বিএনপি হবে থার্ড পার্টি, অথবা এনসিপির সরকার গঠন করবে, জামাত হবে বিরোধী দল, এরকম যে চিন্তা ভাবনা ছিল এবং পুরো সময়টা কাজ করে, সেটা লন্ডন বৈঠকের পর উল্টে গেছে। আপনি যেটা বললেন 180 ডিগ্রি আমি ভুলে যাব। তো এখন এই যে কমিটমেন্টগুলোর প্রেক্ষিতে যে সমঝোতা হয়েছে পর্দার আড়ালে, বাইরে, দেশে বিদেশে, বিশ্বাস করেন এই সমঝোতার বাইরে যদি বিএনপি এই ক্ষমতার দম্ভ দেখিয়ে, মেজরিটি দেখিয়ে তারা একটা সিদ্ধান্ত নেয়, গড়িমসি করে, সরকার টিকবে না। লিখে রাখেন আপনার এই জায়গাতে। এর কারণ হলো রাজনীতিতে কমিটমেন্ট একটা বিরাট ফ্যাক্টর। না, কিন্তু আপনি বলছেন তার বাইরে, কিন্তু কোনটা বাইরে কোনটা ভেতরে সেটা তো আমরা জানতে পারছি না। আমরা সেটা জানবো কি করে? আমাদেরকে সেটা জানানো হয় না। আমরা শুধু প্রকৃতির কথা বলছি যে প্রকৃতিতে, রাজনীতিতে মুনাফিকি কখনো অ্যালাউ করা হয় না। প্রকৃতি কখনো রাজনীতির মুনাফিকি করে না। আপনি কোনো বাঘকে হাসতে দেখেছেন কখনো? আপনি কোনো বাঘকে কোনো ঘোড়ার মতো লাথি দিতে দেখেছেন? আপনি কোনো বাঘকে শুয়ারের মতো গোদগোদ করতে দেখেছেন? রয়্যাল বেঙ্গল টাইগার সে কখনো শব্দ করে না।
তো রাজনীতিতে যারা আসবে তারা সিংহ পুরুষ, রাজপুরুষ, তাদের কথা দুনিয়া উল্টে যাবে, আমি মরে যাব, ফাঁসির মঞ্চে চলে যাব, কিন্তু মুশকিলটা সেখানে গিয়ে হলো আমি কি, থাকবো। আপনি আপনার ভবিষ্যৎবাণী যদি আমরা সঠিকও ধরে নেই যে এটাই হতে যাচ্ছে, এটা যদি এই মুহূর্তে আমিও বিশ্বাস করি যে না, আমার গোলাম মৌলা ভবিষ্যৎবাণী না, আমি গোলাম মৌলা mathematical রনি যে term বলছি। ভবিষ্যৎবাণী করলেন যে এর বাইরে একটি পদক্ষেপ নিলেও সরকার টিকবে না, না, টিকবে তাহলে না। কোনটা বাইরে নিচ্ছে, এবার এখন নাটিকার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? প্রিন্স, আপনাকে শুনতে চাই এবং আমার হাতে যেটুকু সময় আছে আপনাদের হয়তো 3 মিনিট করে শুনতে পাবো। যে জায়গায় আলোচনাটা চলে আসলো সেই জুলাই জাতীয় সনদ এবং লন্ডনে বৈঠকের কথা গোলাম মৌলা রনি বলছিলেন। জুলাই জাতীয় সনদটা অনেকের কাছে এখন কারো কাছে আবেগ হয়ে দাঁড়িয়েছে, কারো কাছে বিবেক হয়ে দাঁড়িয়েছে। এই আবেগ বিবেকের ভিড়ে আসলে কি এটা সত্যি সেই বাইরের কোনো নেগোসিয়েশন? আমি একটু ছোট করে তাহলে সনদ নিয়ে হয়তো পুরোটা বলতে জি, পারবো জি, না, 2 মিনিটে জি, যেটা বলা হ্যাঁ, যায়। জি। এইটা একটা বড় সংকট তৈরি করছে এবং করবেও, কিন্তু যদি আমরা জনগণের কাছে এটা নিয়ে যাই সঠিক তথ্য নিয়ে, তাহলে কেবলমাত্র আমরা সমাধান করতে পারবো ডেমোক্রেটিক পথে। নাইলে এইটা ঘোট এমনভাবে পাকাবে, মানুষ কনফিউজড হবে, নানা সংকট তৈরি করবে বলে আমি মনে করি। এখন বিষয়টা কি, আমি একেবারে খুব ছোট, সময় নাই বলে বলি। ধরেন এইটা নিয়ে যখন কথা শুরু হলো, প্রথমে কিন্তু নাম কি দেবে ওইটা নিয়ে কিন্তু কথা ছিল না। কথা ছিল যে কতগুলো বিষয় আমরা সবাই মিলে একমত হতে পারি কিনা। আমরা যখন গিয়েছি তখন বলেছি এই সবাই কারা, আমরা হয়তো কয়েকটা দল মিলে একমত হলাম, কিন্তু এই দলের তো আমরা 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি না। তাহলে সেটা ছেড়ে দিতে হবে, নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে তারা জনগণের প্রতিনিধি হিসাবে করবে এবং জনগণ ঠিক করবে। এই জায়গায় আমি তো প্রথম দিন যে সংকট দেখলাম, ইউনূস সাহেব এবং তার গ্রুপ মনে করে ইহা করিতেই হইবে। জামাত ইসলাম এবং অন্যরা মনে করে যে একটা বিরাট ঘটনা ঘটছে, 71কে বাদ দিয়ে 24 এবং 47কে পুনরুস্থাপন করতে হবে। আমরা ওইখানে গেলাম যে ঠিক আছে, আমরা যতটুকু মুক্তিযুদ্ধকে রক্ষা করে আমরা একটা মৌলিক পরিবর্তন চাই, কিছুটা যদি করে অসুবিধাটা কি। আর বিএনপি যা চাই উনি যেটা বলেছেন, আচ্ছা ঠিক আছে আমি তো একটা দ্রুত নির্বাচন চাই, কিছু করি, তাহলে এইটা ছিল। এবং আপনি তাহলে কংক্রিট কট্টুক যদি করতেন এই ঝামেলা হতো না, যে ঠিক আছে এই দলগুলো আলোচনা করে শতভাগ একমত এই প্রশ্ন হয়েছে, আমরা জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধি ওই শতভাগ একমতগুলো নিয়ে কিছু ভূমিকা যদি পালন করে, তারপরে নাম আপনি যা দেন, সনদ দেন আর কি দেন পরের ব্যাপার, নাম তো পরে আসলো। কিন্তু হলোটা কি, আমি অন্য আলোচনায় গেলাম না। এই যে প্রথম যে কমিশনগুলো করেছিল, তো প্রশ্ন করলে কিন্তু দেখবেন প্রায় 2000-এর উপরে প্রশ্ন ছিল। আলোচনা তুললো প্রথমে 18-19টা, পরে নিয়ে আসলো 84টা, তার মধ্যে 47টা সংবিধান সংশোধন। এবং এইটা শুধু এনে শেষ করলো না, এই 47টার মধ্যে যদি শতভাগ একমত না হয়ে নোট অফ ডিসেন্টিশনকে তারা সনদের নামে কাগজে নিয়ে আসলো। শুধু সেটা শেষ করলো না, একটা ভূমিকা লিখলো যেটা বিতর্কিত, একটা কিভাবে বাস্তবায়ন করবো নিয়ে আসলো, যেটা নিয়ে আলোচনা হলো না। এবং রাষ্ট্রপতিকে দিয়ে যে আদেশ দেওয়া হলো সেটার কোনো আইনগত ভিত্তি আছে বলে আমরা মনে করি না, এবং কোর্টে এখন চলে গেছে, পাবেন না। তার মানে এই সংকটগুলো তৈরি যদি না করতো, যদিও এখানে বলা হতো চাচ্ছে এই দলগুলো আমরা এই 10টা পয়েন্টে একমত হয়েছি, আমরা যেই ক্ষমতায় যেয়ে করব, এবং তার বাইরে আমার দলীয় যেটা আছে আমি ম্যান্ডেট পেলে সেই কাজগুলো করব জনগণের কাছে, যে সেই সংকটটা তারা মেটাইতে পারেনি। এখনো আমি দেখতে পাচ্ছি যে যতটুকু মনে করে জোর জুলুম করে বাস্তবায়ন করতে পারে কিনা ওই কাজ যাচ্ছে। এইটা করতে চাইলে এই সংকটটা বাড়বে, কিন্তু সমাধান একটাই, জনগণের উপরে ভিত্তি করে ওইখানে আমরা কিছু আলোচনা করতে পারি, এখানে ভালো আলোচনা করতে পারি। জনগণ যদি গ্রহণ না করে তাদেরকে বাতিল করে আগাইতে হবে, কিন্তু সেইটা না করে আমরা যদি এটাকে আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, যে কোনো পক্ষ থেকেই একটা নতুন ধরনের সংকট তৈরি হবে বলে আমি মনে করি। গোলাম মৌলা রনি, আপনাকেও শুনতে চাই। এবং সেই আবেগের জায়গা, যেটা যে কারো কাছে আবেগ, কারো বিবেক, কিন্তু সেই আবেগের জায়গাটা আবার কারো আবেগ 24, কারো আবেগ যদি 71 হয়, তাহলে দেশ আসলে কতটা দ্বিধা বিভক্তিতে পড়ে যায়। দেশের কথা বাদ, আগে রাজনৈতিক দলগুলো যারা সংসদ গঠন করেছে, সরকার গঠন করেছে, তাদের কথা ভাবতে হবে। তাদের যদি এই মুহূর্তে তারা ফেল করে, এই জাতি অন্তত 20 বছর পিছিয়ে পড়বে। তাদেরকে সফল হতেই হবে। সফল হওয়ার জন্য যে মুহূর্তে হলো তাদের মধ্যে যে ঐক্যটা ছিল এই গত 17 মাসে, যে সমঝোতা ছিল, সেগুলোকে সম্মান দেখাতে হবে। এবং এই জিনিসগুলোতে আসলে দেশ যাতে জুলাই সনদ বাস্তবায়িত হলে বা কোনো হলে দেশের কিচ্ছু আসা যায় না, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারো লাভ হবে, কারো ক্ষতি হবে, এছাড়া কিছু না। কারো ক্ষমতা বাড়বে, কারো ক্ষমতা কমবে। তো কাজেই এই বিষয়গুলো তাদের সমঝোতা করা উচিত ফ্র্যাঙ্কলি। এবং এটা করলে এখন আওয়ামী লীগ আসার যে ভয়, এটা থাকবে না। এবং যারা আছে তাদের মধ্যে সেই আপনি যে সমঝোতার কথা বলছেন, সেই সমঝোতায় কি তারা পৌঁছাতে পারবে? তারা তো না, ওইটা পৌঁছাতে তারা চাচ্ছে না। এর কারণ হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়তে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে, জামাতের হাতে অনেক ক্ষমতা চলে যাবে। এবং পরবর্তী যে স্থানীয় সরকার জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিরোধী দলে থেকেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা জামাত এবং এনসিপি তারা চালাবে, আর বিএনপি বসে বসে আঙুল চুষবে। তো বিএনপি সেটা চাচ্ছে না।
আর যদি বিএনপি সেটা না চায়, বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে ওই সময়টাতে পরিস্থিতির কারণে আমরা এই কাজটা করেছি, স্বীকার করেছি, কিন্তু এই জুলাই সনদের যে বিষয়গুলো আছে আমরা আলাপ আলোচনা করে আমি আবার গণভোট করব। আপনারা যদি সেই আমাদের অধীনে সেই গণভোট হবে, সেই গণভোটের মধ্যে বাপের বেটার মতো গণভোটে আপনারা যদি চান জুলাই সনদ যেভাবে চান, তাহলে সেই জুলাই সনদ আমরা পাশ করবো। কিন্তু আপনি যেটা বলছেন সংসদে দাঁড়িয়ে তারা বলবে, সেরকম কিছু বলতে গেলে আবার লন্ডন বৈঠকে কি ছিল না ছিল সেটার আবার কোনো ধরনের সাংঘর্ষিক হবে কিনা? দুটার ব্যাপার হলো যে একটা হলো লন্ডন বৈঠক, আপনার এখানে মাঝামাঝি কোনো জায়গা হয় না। আমি তো বললাম যে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজনীতিতে মাঝামাঝি কোনো জায়গা নেই। দেখেন যে যুদ্ধ, তারা শক্তি প্রয়োগ করে যুদ্ধ করছে, আর যুদ্ধ যখন পারছে না তখন তারা নেগোসিয়েশন করছে। এখন তারা প্রথমত যেটা আছে নেগোসিয়েশন করতে হবে, তারা যে জিনিসটা অ্যাগ্রি করেছে সেটার ব্যাপারে নেগোসিয়েশন করে এটা বাস্তবায়ন করতে হবে। আর যদি না হয় তাহলে তাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে সরাসরি একেবারে তাদেরকে চ্যালেঞ্জ, না আমরা জুলাই সনদ মানি না, আমরা নতুনভাবে করব, বা আমরা এটা অ্যাগ্রি করি না। এই বাংলা যা কিছু হয়েছে, এই যে এখানে মানে সামনে ফ্রন্টলাইনে যারাই ছিল, পিছন থেকে বিএনপি বলবে আমরা এই 17 বছর চালিয়েছি, আমরাই সব কিছু করেছি, সব কিছু আমাদের নেতৃত্বে, আমরাই মাস্টার মাইন্ড, তাদের সেই কথা বলে তাদের সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এর বাইরে মাঝামাঝি কোনো খাল নাই, মাঝামাঝি হাওর নাই, বিল নাই, ছাগল নাই, পাগল নাই, কিচ্ছু নাই, একেবারে সব কিছু ডাইরেক্ট, মানে এই দুটার বাইরে যাওয়া যাবে না। তার মানে যে কোনো একদিকে তাদেরকে যেতে হবে। এবং সামনের সময়ে আসলে আমরা সেটা বিএনপির কাছ থেকে পাবো কিনা সংসদে, আপনি যেটা প্রত্যাশা করছেন যে দাঁড়িয়ে বলতে হবে, সেরকম কিছু পাবো কিনা? না, আপাতত সেটা মনে হচ্ছে না। বিএনপির দুটোর একটাও করবে না, ওটাও করবে না, ওটাও করবে না, কারণ ওইটা করার জন্য যে শ্রম দরকার, মেধা দরকার, ওই আগেই বলছিলাম যে আপনি তো বলছেন মাঝামাঝি কোনো জায়গা নেই, তাহলে দুদিকের একদিকে না গেলে কি করে মাঝামাঝি দাঁড়িয়ে বিএনপি টিকে থাকতে পারবে? ওই যে প্রথমে রম্য করে যেটা বলেছিলাম যে যদি এটা পরিশ্রম করে বিএনপি তার 17 বছর অব্যাহত পরিশ্রম করে তারা নিজেরা আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতা আসতে পারতো, তাহলে তাদের প্রত্যেকটা কর্মী হতো বিপ্লবী কর্মী, তারা এই পার্লামেন্টটা তাদের মতো করে চালাতে পারতো। আবার অন্যদিকে এনসিপি বা জামাত, তারা যদি সত্যিকার রাইট ওয়েতে, মানে একেবারে প্রথম থেকে ডিক্লেয়ার দিয়ে আমরা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করছি, আসেন আমাদের সঙ্গে, এই কথা বলে 6 মাস তারা আন্দোলনটা চালিয়ে নিয়ে টিকে থাকতে পারতো, তাহলে আজকে তাদের এই বিএনপির কাছে জুলাই সনদ পাশের জন্য ধর্ণা ধরতে হয় না। তাহলে প্রতিটি রাজনৈতিক দলকে আরো নতুন করে ভাবতে হবে যদি শক্তিশালী কোনো একটা অবস্থানে তারা থাকতে চায়। আর আমাদের নবনির্বাচিত সরকার বা পার্লামেন্ট সবকিছু মিলিয়ে এখনো সংকট অনেক সামনে দেখা যাচ্ছে, সেগুলো দৃশ্যমান। আপনাদের বক্তব্য অনুযায়ী সামনের দিনে সেগুলো সমাধান মিলবে কিনা আমরা তাকিয়ে থাকবো। আজকের আয়োজন শেষ করছি।